বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার নাম উচ্চারণ করতে চাই, এজন্য হয়তো অনেকে রেকর্ড করতেছেন, নামটা রেকর্ডিং থাকা দরকার। আজকের প্রথম পর্বের মাননীয় সভাপতি ইসমাইল জহিরুল্লাহ মহোদয়, মাননীয় প্রধান অতিথি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান, আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আসতে পারেননি প্রফেসর ডক্টর কামরুল হাসান, আমাদের আহসান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহসানুল হক আশরাফুল হক, আমাদের অতি প্রিয় বন্ধু ডক্টর আমিনুদ্দিন মৃধা, এক্স ভাইস চ্যান্সেলর পাবনা ইউনিভার্সিটি, আমার মিয়া ভাই আর ছোটো ভাই ডক্টর আব্দুল লতিফ মাসুদ, ভাইস চ্যান্সেলর ছিলেন পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, আমার অতি প্রিয় বন্ধু, আমরা একসাথে বহুদিন হাঁটতাম, নানা বিষয়ে আলাপ আলোচনা করে ওনার থেকে আমি জ্ঞান আহরণ করিতাম, ডক্টর মাহবুবুর রহমান প্রফেসর, উনি নর্থ সাউথের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান। আর না বললে না, উপস্থিত আমাদের বন্ধুবান্ধববৃন্দ, বিশেষ করে আমার বিআই ডক্টর, উনি মানসিক ডাক্তার ডক্টর নাসিম আহমেদ, হাসানে মিশনের সাথে যেহেতু যুক্ত আছি, ওনাদের নাম না বললেই নয়, ভাইস প্রেসিডেন্ট ডক্টর খলিলুর রহমান, আবার উনি ডাক্তার, ওনার বড় ভাই আমার বন্ধু ছিল, উনিও আমার বন্ধু ডক্টর জলিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আজকে তো আমার বলার বিষয় নয়, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন যে যিনি অনেক নাচুনে এক বিশেষ দিনে উনিও নাচতে পারেন না। আমারও অবস্থা তথ্যই বছর, কিন্তু একবারে এই সুদীর্ঘ সমাবেশে কিছু না বললেই নয়। আমার লেখার পিছনে তাদের নামটা একটু উল্লেখ করতে চাই, এটা হয়তো লিপিবদ্ধ থাকবে, তাদের কাছে আমার কৃতজ্ঞতাও জানানো দরকার। 1922-23 সালে আমাদের অনুষ্ঠান হয়, সে সময় আমাদের যারা ছিলেন চেয়ারম্যান এমডি, তারা প্রয়াত, তাদের নামটা একটু উচ্চারণ করি। প্রথম চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান, তৃতীয় চেয়ারম্যান ছিলেন প্রয়াত শাহদুল হান্নান, আর তৃতীয়জন ছিলেন উনি মেজর চেয়ারম্যান এবং এমডি আমাদের মহরম শহীদ মীর কাসিম আলী সাহেব। ইনফ্যাক্ট ওনার সাথে আমার অনেক দিনের থেকে কাজকর্ম হয়েছে, অসম্ভব পরিশ্রমী, সকাল 11টা শুরু করতেন, রাত 12টা শেষ করতেন, এবং নয়াদিগঞ্জের ফ্যামিলিটা উনি আসলে সাজিয়েছেন। তো সে সময় আমি কোনো পলিটিক্যাল অন্য কোনো বক্তৃতা দিলে ভয় লাগতো যদি রাত্রে উঠেই নিয়ে যায়, তাই আমি বাংলাদেশের বিজ্ঞানী সম্পর্কে প্রথম কথা বলি, পরে কৃষি বিজ্ঞানীদের সাথে কথা বলি। যেহেতু আমার এক বন্ধু বলেছেন এত ভাইস চ্যান্সেলর জোগাড় করলেন কেমনে, আমি বললাম যে সবাইকে সারা জীবন সালাম দিয়ে চলছে, এই জন্য বলার সাথে ওনারা এসছে। তো আমি সেই সুযোগটা একটু নিচ্ছিলাম, যদিও আমাদের দু একজন গেস্ট চলে গেছেন, তারপরে রেকর্ড হিসেবে থাকুক। আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমের জ্ঞানের বই, পাকঘর জানা ভালো এসব বই পড়তাম, কিন্তু আজকাল তো ইউটিউব, ফেসবুক এগুলোর জন্য আমাদের ওইখান থেকে দূরে সরে গেছে। আমার কাছে মনে হলো ইউনিভার্সিটিতেও আগের মতো দৈন্য অবস্থায় নাই, নর্থ সাউথ, আহসানুল্লাহ বা ঢাকা ইউনিভার্সিটি। আমি যদি এই মেসেজটা দিতে চাই, বাংলাদেশের যেসব বিজ্ঞানী আবিষ্কার করেছেন জনকল্যাণে এবং যে কৃষি বিজ্ঞানে যেসব আবিষ্কার করে গেছেন, তাদের নাম দিয়ে ব্রিফ আবিষ্কার এবং তাদের জীবন বৃত্তান্ত ব্রিফ করে যখন ছেলেরা ভর্তি হতে আসবে তাদের সাথে ধরে দেওয়া, তাহলে আসলেই বিজ্ঞানীদের নাম সবাই জানবে। আমরা হয়তো জানেন, কিন্তু আমি নিজেও বিস্মিত হই, আমাদের প্রতিবেশী ভারতের যে 3 জন বিজ্ঞানী তাদের বিজ্ঞান একাডেমি স্থাপন করেছে, তার মধ্যে একজন ধরেন সত্যেন বোস, উনি আমাদের দেশের না, কিন্তু আরেকজন গাজীপুরে জন্ম নেওয়া মেঘনাথ শাহ। তাহলে 3 জনের 2 জনই আমাদের এলাকার, অন্যদের কথা নাই বললাম। তো এইসব জিনিসগুলো আমাদের ছেলেদের জানা থাকা দরকার, এবং জানলে তারা উৎসাহিত হবে এবং ভবিষ্যতের কর্মপন্থা তারা নিতে পারবে।
আমি বিশেষ করে আমাদের নয়াদিগন্ত ফ্যামিলি যে বর্তমানে উনি উপদেষ্টা সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের বর্তমান সম্পাদক সাদুদ্দিন বাবর, নির্বাহী সম্পাদক মাজনুল খলিল সাহেব, আবার আমাদের সাহিত্য সম্পাদক জাফর কবি আবু জাফর, আর আমাদের যে সিটি এডিটর, তাদের সবাইয়ের কাছে কৃতজ্ঞ। আমাদের যে লেখক এস এম নজরুল ইসলাম, উনিও আমাকে অনেক সময় আমাকে এনকারেজ করেছেন বইটা লেখার জন্য, আমি সবাইয়ের কাছে কৃতজ্ঞ। ওই যে কথা বললেন আশরাফ সাহেব যে সবাই অনুলেখন লিখে, আমি অনুলেখন তার মতো লিখে দিই, আমি তো আমার কথা লিখতে চাই। তো আশরাফ সাহেবের অসম ধৈর্য, রোদে শুকিয়ে রোদের বৃষ্টিতে ভিজে 2-2.5 বছর আমার সেখানে আসছে, এবং ধৈর্য শহরে, আমি তো ব্যবসায়ী মানুষ, পয়সা টয়সা না থাকলে মাথা গরম হয়ে যায়। তো উনি সবসময় ধৈর্য পরিচয় দিয়েছে। আমি যদি রাখি আরও বাদ দেন সে লেখেন, কী হবে আর লেখে, এটা ফালাই দেন। কিন্তু উনি হয়তো একটা চা, লাল চা খাওয়ান, আমি আজকে চলে যাই, আরেকদিন আসবো। তো ওনার এই ধৈর্য না থাকলে হয়তো আমার এই বইটা লেখা পেত না। আমি তার কাছে আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনাদের সময় কত কেন, ধৈর্য যদি ঘটাচ্ছে না তো। আমি ছোটবেলা দিয়ে একটা গল্প বলে আমি শেষ করে দিব, আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। ছোটবেলার গল্প বলতে, আমাদের বাড়ির দক্ষিণে ছিল মেঘনা নদী, নানার বাড়ি ছিল মেঘনাদের ওই পারে রামগতি। আমরা যখন সাম্পানে উঠতাম, এক ঢেউয়ে ধরেন 10 হাত উঠতো, আরেক ঢেউ 10 হাত নামতো, মনে হয় পরের ঢেউতে নৌকা ডুবে যাবে, এই অবস্থায় নৌকা পার হতো। আমরা যারা থাকতো, মা বাবা ভাই বোন, আমরা সবাই বড় খতম দোয়া পড়তে উঠে যেতাম। আর মাঝি মোল্লারা জারি গান, সারি গান, ইসলামিক গান নিয়ে আল্লাহ সাহায্য চাইত। এই করতে করতে নানা বাড়ির পাশে পৌঁছলেই সিগাল, কাকগুলো আমাকে অভিমান জানাতো। আমি নোয়াখালীর ভাষা বলি টক্কা দিয়া যখন ওই নানির কোলে উঠতাম, আমি আর আওয়াজটা শুনতাম না। নানি আমাকে খুব আদর যত্ন করতেন। সে সময় রামগতির খাওয়া দাওয়ার মধ্যে অনেক সুস্বাদু খাওয়া ছিল, মহিষের দই, ভেড়ি, মাসকলাই, শীতকালে জিলাপি, উপাদেয় খাদ্য এখনও মনে পড়ে। আমি যখন আমার বাসায় ফিরি, আমার নাতিগুলো যখন ধরে আর কোলে উঠতে চায়, তখন নানির কথাটাই মনে পড়ে। নানি বলতেন, আমার নানি খুব সুস্থ এবং লম্বা ছিল, কোলে উঠে আমি আর আমার বয়সের ভাড়া আর পারি না রে তোকে কোলে নিতে। আমারও একই অবস্থা, সেম কথাই আমার নাতিদেরকে বলি, আমার বয়সের ভার, আমি বুড়ো আর বলতে চাই না, আমি নিজেকে সিনিয়র সিটিজেন হিসেবে দাবি করি, সিনিয়র সিটিজেন হয়ে আমি আর কোলে নিতে পারি না। তো ওদের জন্য চকলেট নেই, আমার হ্যান্ডশেক করে বড় করে এক সালাম মারে বলে যে যাই। তো এই হলো ছোটোবেলার সামান্য একটা গল্প বললাম। আর একটা গল্প, এটা আপনারা অত পছন্দ করেন জানি না। আমার গ্র্যান্ডফাদার যখন খুব যুবক অবস্থা ছিল, ওনার নোয়াখালী শহর ভেঙে গেছে, উনি এক বইতে আছে গল্পটা, তো আমাদের বলি। উনি তখন ওনারা কয়েকজন মিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি স্বভাবে গেল। তো পাশেই 5-6 মাইল দূরে একজন খুব মাওলানা সাহেব থাকতেন, হুজুর সাহেব, আশাদের হুজুরের পরিচয় ছিলেন। ওনার বাড়ি যাই, রোজার দিন ছিল, ওনার বিকেলে হাজির। হুজুর কোনো রকমে পানি দিয়ে আর মানে মুড়ি টুড়ি দিয়ে ইফতার করেন। এখন মাগরিব নামাজ পড়লে তো হুজুর আর বাইরে না, এখন ওনার হয়তো শরম পাইছে, কী করে, হুজুর তো বইয়ে রয়েছে, খাওয়ায় না, কিছু বলেও না। রাত 9টার সময় একটা গ্রুপ কয়েক পাতিল খাওয়া নিয়ে ওই বাড়িতে হাজির। তো বাড়িতে খাওয়ার জন্য ডাকতাম, হুজুর বাড়িতে খাওয়া না আমাদের বললে তো আমরা অ্যারেঞ্জমেন্ট করতাম। হুজুর বললো যে নোয়াখালীর কথা, খেতে দেখে না আমার বাড়িতে মেহমান আসছে। এখন দেখুন, হুজুরের বাড়িতে কোনো খাওয়া নেই, কিন্তু আল্লাহ তাআলা খাওয়া পাঠাচ্ছেন আমাদের। তো এইসব জিনিসগুলো আমি সামনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। ধরুন সৃষ্টি রহস্য নিয়ে অনেকেই ইয়ে করতেছে, যেমন কবি ইকবাল বলতেছে, বেশ তো যা বানাইছে এটা মোমনাদের দিয়ে দাও, আমি সৃষ্টির রহস্যের মধ্যে থাকতে চাই। আল্লামা ইকবাল যখন মৃত্যুসজ্জা শায়িত, সেই গল্পটা আমি দেখেছি এখানে। তখন ওনার এক কাজিন ওনার দেখতে গেছে ভোর রাত। তো বলে, এই দেখো এখান থেকে চা নিয়ে আসো, তো এই দোকান থেকে নিয়ে আসলাম। তো চা নিয়ে আসো, চা খেলো। ভোরেও সন্ধ্যে হলে তোর চা দোকান নেই। চা দোকানে কোথায় চা পেলাম?
আপনার অন্যরা বলবে এটা বানায় বলছে, মুসলমান তো বানায় বলছে। রিটায়ার্ড গল্পটাই বলি। অস্ট্রেলিয়াতে একজন প্রেগনেন্ট উমেন, তার ডাক্তার দেখতে গেছে, একটা বাচ্চা ছিল সাথে, তার হাজব্যান্ড। বড় করে তার গাড়ি আটকে গেছে। পাশেই দেশে একটা ওই ফার্ম হাউস, তো ওদের দাঁড় করে চেষ্টা করলে গাড়ি ওঠে না। হঠাৎ করে একজন লোক আসলো, আর সে গাড়ি ঠেলা দিল, গাড়ি উঠলো। তখন গাড়ি স্টার্ট দিতে গেল, কখন তেল নেই। তখন দাঁড়াও, তেল আনতেছে, তেল নিয়ে আসলো, গাড়ি স্টার্ট দিল, বাড়ি চলে গেল। ভোরে সন্দেহ হলো এখানে তো কিছু থাকার কথা না, যাই দেখে যে পেট্রোল পাম্পও নাই, পানিও নেই, ফার্ম হাউসও নেই। এগুলো সত্যি আল্লাহর কুদরত। যদি এই বইতে লিখিনি, আরেকটা গল্প বলি আপনাকে। ম্যারি নামে একজন নার্স বাইবেলে পড়তে পড়তে দেখলো যে মরুভূমিতে ফুল ফুটতে পারে। তখন 1960 দশকে যখন আলজেরিয়া স্বাধীন হয়, তখন ওনার কাছে গেছে যে আমি এক্সপেরিমেন্ট করতে চাই। সাহারার এক অংশ মিলিয়ে বহু গাছপালা তৈরি হয়েছে এখানে। কেন বললাম, আমি যখন কোয়েটা থেকে কান্দাহার বর্ডারে যাচ্ছিলাম, আমি বইতে উল্লেখ করেছি, সেটা হলো হঠাৎ করে আমাদের পিক আপটা এক জায়গায় থামলো, বলে পাশে আরেকটা পিক আপ থামা। তার কিছুক্ষণ পরে আমরা ওইখানে 17 মাইল দীর্ঘ পাহাড়ি পথ, ঝিকঝাক। তো জিজ্ঞাসা করলাম যে পাশে যে পিক আপটা দাঁড়িয়ে আছে, ওর চাকা নষ্ট হয়ে গেছে, তাকে টাকা দিতে হবে। তখন তো উর্দু জানতাম, বললাম তো তুমি যদি টাকা দাও আমাদের কী হবে? কি বললো জানেন? আমাকে আরেকজনে দিবে। এই যে বিশ্বাস, মোর এই যে পাহাড়ি পথের বিশ্বাস আমি নিজে দেখেছি। আমি মাশহাদকে বলি ওদের ধর্মীয় রাজধানী, সে 50 বছর আগেও দেখলাম এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে মানে লাইটগুলো গাছের ভিতরে ভিতরে দিয়েছে। আমার বন্ধু পর গিয়েছেন, উনিও বলছেন ঠিক একই কথা। মাশহাদ তেহরানের কথা বলতে গেলে বলতে হয় এত সুশৃঙ্খল সিটি, একটা বাসের টিকিট পর্যন্ত আপনি পাবেন না ওইখানে, সব এভাবে সিস্টেম করা, রাস্তায় কোনো বাসের টিকিট পাবেন না। তেহরানের বাসিন্দার আমাদের একজন সম্পাদক আছে, কোথায় কোথায় আছে, উনি অনেকদিন ছিল তেহরানে। উনি বললো যে এখানে তারা বৃহস্পতিবার তাদের ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার করে শুক্রবার আগমনের জন্য। আমি তেহরানে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, পুরো সিটিটা কবি সাহিত্যিকের নামেই সমস্ত রাস্তাঘাটগুলো, শেখ সাদি, ওমর খৈয়াম, ইভেন ফিরদৌসির নামে একটা স্কোয়ার আছে, এটাকে সেরাই ফিরদৌসি বলা হয়। আমি লিখতে চাই লিখেছি যে হঠাৎ করে একটা নিউজ দেখলাম যে শাহনামাটা বাংলাদেশে আসছে। আমি নিচে অবাক হয়ে গেলাম। এর কয়েকদিন পরে ইসলামিক ফাইন্যান্সে একটা মিটিংয়ে হাজির হলাম, সেখানে আলিয়া মন্দাসে এক্স প্রিন্সিপাল আসলো। আমি খেয়ে দিয়ে একটু আগেই দাঁড়াইলাম, ওনার সালাম বিনিময় করে বললাম যে এই শাহনামা কি আমার দেশে আছে? হ্যাঁ, শাহনামা আমার দেশেই আছে। আমার কাছে 30 কোটি টাকা নিতে চাইলেও আমি নেই, এটা এখন আলিয়া মাদ্রাসে আছে। টুকা টাকা জিনিসগুলো আমি দেখলাম এই লেখার সময় আল্লাহ তাআলা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। আর সেই সাহায্যের একটা রূপ হলো, আমাদের তখন তো পাকিস্তান আমাদের তো পাসপোর্টটা কয়েকটা কান্ট্রি দিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড লেখা হতো না। তা আমি মেসেজে গেলাম, দেখি কোনো এন্ডোর্স করা যায় কিনা কান্ট্রিগুলো। সেই পাসপোর্ট অফিসার আমার আত্মীয়, আমার বা গ্র্যান্ডফাদার নাম জিজ্ঞাসা করে, ওই বাড়ির কোন দিকে, ও কী হয় তোমার। এই যে আল্লাহ কত সাহায্য করা। আমি জার্মানিতে জাহাজে চাকরি করছি, তাদের 30 দিন তাদের অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, তাদের এখানে স্টুডিও ছিল, সেই স্টুডিও আমি হেল্প করছিলাম বা তাদের সাথে কাজকর্ম করতাম। আমি এই চলার পথে আরেকটা গল্প না বললে সেই গল্পটা আমি লিখতে পারিনি। আমার ছেলে মেয়েদের কেন ল পড়াতে চাইলাম। আমেরিকায় একবার একটা মেয়ে একটা ফিল্ড ক্রস করার সময় শি ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড, তার সাইকেলটা পাশে পড়েছিল। একজন ব্যক্তি তার পাশে যাওয়ার সময় পুলিশ ডেকে ডাকলো, পুলিশে করলে তাকে অ্যারেস্ট করে নিল, তার জেল জরিমানা হলো। বোন যায় তাকে জেলে জিজ্ঞেস করলো, তুমি কি আসলে মার্ডার করছো? না, আমি তো পুলিশ ডাকছি এটা দেখে। এই বোন পার্ট টাইম জব করে, ল পড়ে, অ্যাটর্নি হওয়ার পরে তার ফাইলটা আবার উঠালো এবং বাই দিস টাইম ডিএনএ টেস্ট আবিষ্কার হলো।
ডিএনএ টেস্ট করে দেখে যে এই রক্তের সাথে তার ভাইয়ের রক্তের কোনো মিল নেই। ডাক্তাররা তো বসেই আছেন, তো তার ভাইকে সেভাবে ছাড়িয়ে দেবে। তো আমি চিন্তা করলাম অ্যাকাউন্টিং বা ল পড়লে হয়তো সমাজে কোনো কাজকর্ম করতে পারবে। ছেলেও ল পড়েছে, মেয়ে তো ব্যারিস্টার, আমার কাজগুলো সামলাচ্ছে এখন আলহামদুলিল্লাহ। ছোটো মেয়েও অল্প ল পড়ছে, যদি কোনো কাজে লাগে আর কি। আমি আর দুটো গল্প বলে শেষ করি। সে একটা গল্প হলো, আমি জানেন তো লন্ডনে ছিলাম, সিলেটিতে তাদের থানা গ্রামও আমার মুখস্থ, জগন্নাথপুর, রইপুর, সেতু, হবিগঞ্জ, নবীগঞ্জ, মান্দারুকা, বুঝছেন। সিলেটের এত নাম মুখস্থ পারে না, আমি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এই গল্প করতে করতেই ঢাকা ফিরে এসে ব্যবসা করলাম। তখন 80 সালে ইবনে বতুতার এক গল্প পড়লাম, তারপরের গল্পটা 23 সালে পড়লাম। ইবনে বতুতা প্রথম আসলে মালদ্বীপ, সেখানে বিয়ে শাদী করে চিফ জাস্টিস হয়েছে। তারপরে দিল্লি দরবারে আসলেন, মুর্শিদাবাদে আসলেন, মুর্শিদাবাদে উনি চিটাং আসলেন। চিটাং আসার পর উনি চিন্তা করলেন চায়না যাবে। চায়না না যাই উনি বললো যে এইদিকে যাই। সেই দিকে টানছে মেঘনা, সুরমা, তারপরে শীতলক্ষা পার হয়ে উনি সিলেটের দিকে যাচ্ছিলেন। হযরত শাহজালাল 2 দিনের দ্রুত থাকতেই তার একজন সঙ্গীকে পাঠালেন যে আমার একজন মেহমান আসছে, ওনাকে পথ দেখিয়ে নিয়ে আসো। উনি পথ দেখিয়ে নিয়ে গেছে, কদিন থাকলেন। থাকার পরে যাওয়ার সময় উনি বললেন, ইবনে বতুতা আমার এই কোটটা পছন্দ করে, এটা আমি দিয়ে দেবো, কিন্তু রাখতে পারবে না। তো ইবনে বতুতাকে যাওয়ার সময় বলে দাঁড়ান। ইবনে বতুতা কোট পায়ে খুব খুশি হলো, চামড়ার কোট। ইবনে বতুতা এখান থেকে চায়না গেলেন, সেখানে এক যাওয়ার পরে ওই রাজা তার কোটটা পছন্দ করলো। উপটন দেওয়ার পরে উনি পুরো চায়না ঘুরলো, ঘুরে গিয়ে আসার পরে শেখ হযরত শাহজালালের ভাই সে বরানত্তি, তো উনি তখন চায়নাতে ছিল। ওনার সাথে দেখা করতে যায়, দেখে যে ওনার কোট ওইখানে। বলে এই কোট পাইলেন কোথায়? বলে যে আমার ভাই আমার জন্য পাঠাইছে। তো এইগুলো সত্যি সত্যি কী বলবো, অসম্ভব রকমের আধ্যাত্মিক, আপনাকে ভালো চলার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য আপনাকে আমি মনে করি অনুপ্রাণিত করে। আমি আর বেশিক্ষণ আপনার ধৈর্য যদি ঘটাবো না। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে এত কষ্ট করি এবং আমাদের ভিসি সাহেব বলছেন ধৈর্য সহকারে আপনারা, যেখানে অন্যরা 10 সেকেন্ড শুনে না, আর একটা বক্তৃতা নর্মালি মানে 8 মিনিট 10 মিনিট শুনে, এর বাইরে শুনতে চায় না। তারপরও এই অডিয়েন্স, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আমাদের শিক্ষাবিদবৃন্দ যারা এসছেন অনেক সময় নষ্ট করে। আজকে আমার বন্ধু ডক্টর জলিল বলতেছে এইটার এই কী জানি মোড়কের উপরে যে ছবিটা আছে, এই ছবিটার ব্যাখ্যা করার জন্য। ছবিটার ব্যাখ্যা হলো হার্টবিট, যেটা হচ্ছে জীবনের উত্থান পতন। পিছনে একটা ঘড়ি আছে পুরো জীবন, আর পিছনে আমি ওই টার্কি যে ব্লু মস্কটা দেখেছি, এই ব্লু মস্কের একটা পিছনে একটা এই আছে। ও টার্কির কথা যাই আসলাম, একবার ইস্তাম্বুলে 2 বার 3 বারে গিয়েছি। সেখানে আমার যে হযরত মুহাম্মদ ইসলাম যার বাড়িতে যাইয়া প্রথম ওটা রোড থেমেছে, তার বাড়ি হলো, তার নাম হলো হযরত আইয়ুব আনসারী। টার্কি ইস্তাম্বুলে ওনার কবর আছে, আমি ওখানে বাদ দিয়ে গিয়েছি। এটা একটা আশ্চর্য ব্যাপার, ওনার কবর সামনে একটা গাছ আছে 600-700 বছর পুরানো। কবর বাহির হওয়ার পরে আরেকটা গাছ আছে, পুলিশে জিজ্ঞেস করছে কয়টা, 600-700 বছর পুরানো। আমি এটা মানি, এক একটা বছর একটা গাছ 600-700 বছর পুরানো। এটা সত্যি চিন্তার বিষয়। আপনাদের ধৈর্য যদি আর ঘটাবো না। আমি অন্তঃস্থল থেকে আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।